আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের অধিকাংশের রাষ্ট্র পরিচালনায় ধারণা কম, বললেন ভিপি নূর। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, যা বললেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। জানাবো সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে সংশয় জনগণ। এবং সর্বশেষ জানাবো অবৈধ সম্পদের মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী স্বপন এমপি মনসুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপদেষ্টাদের অধিকাংশের রাষ্ট্র পরিচালনায় ধারণা কম, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি, কিন্তু 4.5 মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। জনগণ বড় রকমের ধাক্কা খেয়েছে। এটা কি সরকার গঠন করেছে? জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয়নি। হয়েছে বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের একটি সরকার। তারপরে আমরা স্বাগত জানিয়েছি। নুরুল হক নূর বলেন, সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনকে ঠিক করতে পারেনি, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এখনো সিন্ডিকেট হাসিনার পতন হয়েছে, তাহলে এখন কোন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে? এখনো সিন্ডিকেট চলে, কারণ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অধিকাংশ অনভিজ্ঞ। রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে। নূর আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র। এসপিডিসি বহাল তাবিয়াতে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছাড়েছে। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপিডিসি ইউএনও ওসি গ্রেপ্তার হয়েছে? এই এসপিডিসি ইউএনও ওসিরা শেখ হাসিনার অপকর্মের সহযোগী ছিলেন। হাসিনা বিচারের পাশাপাশি সরকারি কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোষী ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে ভারতের সঙ্গে শক্ত দেনদারবারের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, যা বললেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাকে ফেরত দিতে ইতিমধ্যে নয়াদিল্লিতে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে। গণ আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ হত্যার নির্দেশ প্রদানের অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। তিনি দেশে ফিরে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তী সরকার একাধিকবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে হাসিনা কি করতে পারেন সেই সম্পর্কিত পরামর্শ তাকে দিয়েছেন বাংলাদেশ দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে সাচদেব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দী প্রত্যর্পণ চুক্তিটি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। এখন চুক্তির এসব সতর্কতা ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন। ভারতের সরকার তাকে বাংলাদেশ ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। সবচেয়ে বলেন, আবার ভারতে বাংলাদেশের সরকারকে জানাতে পারে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলেছে ভারতের বিচার ব্যবস্থা ও কারাদণ্ডগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধনী সংরক্ষণের স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নবাদের সংশ্লিষ্টদের বিনিময়ে উদ্দেশ্য চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক নোট প্রদান করা হয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই নোট গ্রহণ করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মহেশ সাচদেব বলেন, প্রথমত কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যোগাযোগ মাধ্যম। এটি কেবল একটা নথিগত রেকর্ড। এটা অনেকটা এমন মনে করুন আপনি অন্য কোনো দেশে কোনো
সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন, সেখানে হয়তো কোনো কিছু আপনার ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন। দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রভাবে রয়েছে শেখ হাসিনা অবস্থান প্রতিবেশী দেশ ভারতের জন্যই ব্যাপারটি অস্তিত্বকর, ভারতের জন্য ব্যাপারটি অস্বস্তিকর। তবে মহেশ সচদেব বলেন, বাংলাদেশ যদি অপেক্ষাকৃত উচ্চ পর্যায়ে কূটনৈতিক পন্থা অনুসরণ করে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলেও কিছু অনতিক্রম কূটনৈতিক জটিলতার কারণে ভারতের পক্ষে সেই অনুরোধ রাখা কঠিন হবে। তিনি বলেন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে গিয়েছিলেন। আমার ধারণা তার সেই সফরে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তারপর আমি বলছি, বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফেরত চাইছে এটা তো নতুন নয়। গত আগস্টে বাংলাদেশের সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যে ব্যাপারটি লক্ষণীয় তা হলো শেখ হাসিনা ভারতের আসার অনুমতি চেয়েছিল বাংলাদেশের তৎকালীন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে তিনি এসেছিলেন। আমার মনে হয় বাংলাদেশের সরকারের বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন, কারণ তারা খুব ভালো করে জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে সংশয়ী জনগণ। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এত বছর জনগণের কোনো অধিকার ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ হওয়ার, কিন্তু আমরা তা করতে পারিনি। তিনি বলেন, দেশ এখন অস্থিরতার মধ্যে আছে, কিন্তু সম্ভাবনাও আছে। এছাড়া 24-এর অভ্যুত্থানের পর নতুন যাত্রা শুরু থেকে জনগণ হতাশা ও আশঙ্কায় ভুগছে। সংশয় আগে নাকি নির্বাচন, সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে জনগণের শঙ্কায় আছে। যদিও আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এদেশে ব্রিটিশরা জনপ্রশাসন তৈরি করেছে, সেখানে দক্ষ লোক নিয়োগ দেওয়া হতো, তাদের কাজ ছিল ব্রিটিশের রাজত্ব স্থায়ী করা। তাদের উত্তরাধিকার এখনো আমরা দেখতে পাই। আমাদের দেশে যে উদ্দেশ্য নিয়ে জনপ্রশাসন তৈরি করা হয়েছে তা এখনো পূরণ করতে পারেনি। মুনিরা খান বলেন, দুর্নীতি কমাতে হবে। আগে এনআইডি পেতে যে টাকা দিতে হতো, এখন আর এর চেয়ে বেশি টাকা দিতে হয়। দুর্নীতিকে চ্যালেঞ্জ ধরে নিয়ে এগোনো উচিত। সমাজ, সরকার ও জীবনের সব স্তর থেকে দুর্নীতি বাদ দিতে হবে, এখানে নজর দিতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমাদের প্রশাসনে এখনো দলালি স্বভাব আছে। আমাদের মধ্যে ইতিবাচক মানসিকতা থাকতে হবে, এটি কেবল প্রশাসনের মধ্যে থাকবে না। কেন্দ্রীভূতকরণ থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা যাবে না। কে এম আব্দুল আওয়াল মজুমদার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনের মেধাভিত্তিক নিয়োগ বন্ধ হয়ে গেছে। আমাদের পতন সেখান থেকেই শুরু। জিয়াউর রহমান সময় এটি একটু ঠিক করা হলেও এরশাদের সময় তা আবার নষ্ট করে দেয়। ইব্রাহিম খান বলেন, জনপ্রশাসন ইতিহাসে অনেক উত্থান পতন হয়েছে। সময়ের সঙ্গে জনগণের সব জায়গায় প্রশাসন যুক্ত। সরকারি প্রশাসনের কাজগুলো ঠিক করে দিতে হবে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। এই দেশে প্রতিটি সরকার প্রশাসনের পরিবর্তনের জন্য কমিশন করেছে, কিন্তু এর প্রয়োগ কখনো হয়নি। বলেন মেজর, জনপ্রশাসন পুনর্গঠন দরকার, কারণ আমাদের ঔপনিবেশিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে গণ ঐক্যমত তৈরি করতে হবে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো জনপ্রশাসনের রাজনীতিকরা। মাহবুব আলম বলেন, একজন আমলা একটি সই দিয়ে যে পরিমাণ সম্পদের মালিক হতে পারেন, একজন কৃষকের 14 পূর্বপুরুষ একটি টিপসই দিলেও এত সম্পদের মালিক হতে পারবে না। আমলার সীমাবদ্ধতা আছে, কারণ সে মানুষ, কিন্তু আমলাতন্ত্রের সীমাবদ্ধতা নেই। তাহমিদ আল মুদাসসির বলেন, যে স্পিরিট নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তা আমরা ধরে রাখতে পারিনি। এখানে সুযোগ ছিল অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করা। সচিব ও জনপ্রশাসনে জিজ্ঞাসা করা দরকার, স্বৈরাচারকে এত বছর ক্ষমতায় কেন রেখেছেন তারা? জনপ্রশাসনে যারা ফ্যাসিবাদকে ক্ষমতা রাখার জন্য সাহায্য করেছেন তাদের জবাবদিহির আওতায় আনা, যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ আর তৈরি না হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। দেশটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।